তো নমস্কার বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার প্যাসেজ অত্যন্ত কঠিন, প্যাসেজ থেকে কি করে আনসার করা যায়। তো আজকের ক্লাসে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব মূলত। তারপর আমরা সময় থাকলে অবশ্যই প্যাডাগজির প্রশ্নটাও আপনাদের দেখিয়ে দেব। তবে এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এই পেপারটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, এই পেপারটা হচ্ছে 8 ফেব্রুয়ারি 2026 পেপার 1। তো পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1-এর প্যাসেজ আমরা গত ক্লাসে সলভ করে দিয়েছি। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ 2-তে দুটা প্যাসেজ ছিল, তো এই ল্যাঙ্গুয়েজ 2-এর যে দুটা প্যাসেজ আছে স্যার, এই দুটা প্যাসেজ আমরা আজকে আপনাদের সম্মুখে এবারে সলভ করতে চলেছি। তো চলুন আমরা দেরি না করে মূল ক্লাসে চলে যাই। আজকের প্যাসেজটা আমি আপনাদের সঙ্গে খুঁজব, আমাদেরকে খুঁজতে একটু সাহায্য করবেন আপনারা, কারণ আপনারা ছাড়া আমরা খুঁজতে পারবো না। আপনারা আমাদের সাহায্য করবেন খুঁজে, ঠিক আছে? এবং দেখবেন যে কত তাড়াতাড়ি সম্ভব আমরা আনসারগুলো খুঁজে বের করতে পারি একদম ট্রিকের মাধ্যমে। তো প্রথমে আমাদের কি করতে হবে স্যার, প্রথমে আমরা প্যাসেজ পড়ব না, আমরা মনে রাখবেন প্রথমে আমরা প্যাসেজ পড়ব না, সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। গদ্যাংশটির তৃতীয় পংক্তি সম্বন্ধিত যে দ্বিতীয় কবিতা রয়েছে, এই দ্বিতীয় কবিতাটি কিসের সূচনা দেয়? ঠিক আছে স্যার, তো দ্বিতীয় কবিতাটি কিসের সূচনা দেবে? তো এই যে তৃতীয় পংক্তি সম্বন্ধীয় দ্বিতীয় কবিতা, তো এবার আমরা খুঁজে নেব যে তৃতীয় পংক্তি সম্বন্ধীয় দ্বিতীয় কবিতা কি রয়েছে। এই দেখুন, তৃতীয় পংক্তি সম্বন্ধে এই দেখুন এখানে একটা কবিতা রয়েছে, এবং এখানে দেখুন আরেকটা কবিতা রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কবিতা। তো এই সেকেন্ড কবিতায় আমাদের কি বলা হয়েছে? পচা ডাল একটা কাক শরৎকাল, অর্থাৎ শীতের দেশে শরৎকালটা হচ্ছে গাছের ঝরে পাতা ঝরে যাওয়ার, ফুল পড়ে যাওয়ার, কুয়াশার আকাশ ম্লান হওয়ার পাল। তো পাতা কখন ঝরে যায়? শীত যখন আসে ভাব, শীতকাল যখন আসছে তখন কি হয়ে যায়? পাতাগুলা ঝরে যায়, ফুলগুলা পড়ে যায়, তারপর আকাশে কুয়াশা চলে আসে, খুব অনেক ঠান্ডা ঠান্ডা ভাব আসে, মনে হয় যেন মৃত্যু চলে আসছে। তো এটা বিশেষ করে শীত আসে ভাব, অর্থাৎ শীত আসছে, শীতের প্রাককাল আমরা বলতে পারি, বা শীতের শুভারম্ভ বলতে পারি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শীতের আগমনকালীন বিষণ্ণতা। এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, মৃত্যুর মতো মনে হচ্ছে, তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হবে শীতের আগমনকালীন যে বিষণ্ণতা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি আমরা বাংলা ব্যাকরণ থেকে আরেকটা প্রশ্ন আছে, এখানে দেখুন পরিত্যক্ত শব্দটির বিশেষ্য রূপ কোনটি? তো পরিত্যক্ত শব্দটির বিশেষ্য রূপ এখানে কি হবে দেখি। কারেক্ট আনসার এখানে হবে পরিত্যাগ, অপশন নাম্বার 4 এখানে হবে পরিত্যাগ। তো অনাবশ্যক শব্দটার যদি কোন সমাস বলি, তো অনাবশ্যকের যদি আমরা ব্যাসবিক করি তাহলে এটা হয়ে যাবে নয় আবশ্যক, অর্থাৎ যেটা আমাদের আবশ্যক নয় এটা হচ্ছে অনাবশ্যক। তো নয় আবশ্যক এটা হবে নঞ্জ তৎপুরুষ সমাস বা নয় তৎপুরুষ সমাস অনেকে বলেন, তো এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এবার হৃদয় ড্যাশ সরোবরের জলের মতো স্তব্ধ, এই বাক্যটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য বলে আমরা ধরে নিতে পারি? উপমান, অবর্তমান, সাধারণ ধর্ম, উপমেয় না। এখানে উপমা অলঙ্কারের 4টে অঙ্গই বর্তমান রয়েছে, ঠিক আছে? উপমান, উপমেয়, সাধারণ ধর্ম, সবগুলা যে উপমা অলঙ্কারের 4টা অঙ্গ থাকে সবগুলাই কিন্তু এখানে আমাদের বর্তমান রয়েছে। তো উপমা অলঙ্কারের ক্লাসে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো আপনাদের। জাপানিদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? আচ্ছা স্যার, এটা তো আমাদের প্যাসেজে যেতে হবে, এতক্ষণ তো আপনি প্যাসেজে না গিয়ে আনসারটা সলভ করে দিলেন, এবার আমরা যাই প্যাসেজ। তো জাপানিদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? এদের কবিতাগুলি সঙ্গীত প্রধান, চিত্র প্রধান নয়। যে কোনো দুঃখজনক পরিস্থিতিতে এরা নিজেদের শান্ত এবং সংযত রাখে। এরা অনর্থক কলহে প্রাণ শক্তির অপচয় করে। এদের কবিতাগুলি দীর্ঘ এবং বিস্তৃত ও ব্যাখ্যামূলক। এবার আমরা একটা দেখে নেই, এই যে এখান থেকে আমরা জাপানিদের সম্পর্কে কোন বিবৃতিটা সত্য, আমরা অপশনগুলো পড়লাম। এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখুন, আমার মনে হয় এইটাই জাপানিদের মূল শক্তির কারণ। কোনটা? জাপানি বাজে চেঁচামেচি ঝগড়াঝাটি করে নিজের বল ক্ষয় করে না, নিজের শক্তি ক্ষয় তারা কখনো চিৎকার চেঁচামেচি করে করে না। প্রাণ শক্তির জন্য বাজে খরচ তাদের নেই, তারা প্রয়োজনের সময় টানাটানি করে না, এই জন্য তারা ওই যে অযথা চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি করে তাদের প্রাণের শক্তিটা কমায় না, যার পরবর্তী সময় যখন তার শক্তির দরকার তখন শক্তির মানে কম পড়ে না, তাদের টানাটানি পড়ে না। শরীর মনের এই শান্তি এবং সহিষ্ণুতা ওদের স্বজাতীয় সাধনার একটা অংশ। সুখে দুঃখে, এই দেখুন সুখে দুঃখে আঘাতে উত্তেজনায় ওরা নিজেকে সংযত করতে জানে।
যতই দুঃখ কষ্ট আঘাত উত্তেজনা আসুক না কেন তারা নিজেকে সংযত করতে জানে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার সংযত করতে জানে। এই দেখুন, যে কোনো দুঃখজনক পরিস্থিতিতে নিজেদের ওরা শান্ত এবং সংযত রাখতে পারে। দেখলেন কত সহজে আমরা প্রশ্নটা করে নিলাম। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি জাপানি কবিতা সম্পর্কে সত্য নয়? জাপানি একটি সঙ্গীত প্রধান, জাপানি কবিতা পাঠকদের কল্পনা শক্তি প্রবল, জাপানি কবিরা ইশারামূলক সংক্ষিপ্ত কবিতা লেখেন, জাপানি কবিতা চিত্র প্রধান। তো এখানে দেখুন প্যাসেজটা যদি আমরা পড়ি, এখানে দেখুন সঙ্গীত প্রধান বা চিত্র প্রধান এই ধরনের কবিতা রিলেটেড কোনো লাইন আমাদের এখানে নেই। এই দেখুন কে বলেছে দেখি, এই যে নিজের প্রকাশকে অত্যন্ত সংক্ষিপ্ত করতে থাকা, অর্থাৎ তাদের কবিতাগুলো খুব সংক্ষিপ্ত হয়, এটা ওদের কবিতাতেও দেখা যায়। 3 লাইনের কাব্য জগতে আর কোথাও নাই, এই 3 লাইনের তারা একটা কবিতা বাস 3 লাইনের কাব্য হয়ে গেছে। এই 3 লাইনেই ওদের কবি পাঠক উভয়ের পক্ষে যথেষ্ট, সেই জন্যই ওখানে এসে অবধি রাস্তায় কেউ গান গাচ্ছে আমি শুনিনি, তারা এই 3 লাইনেই তাদের কবিতা হয়ে যায়। এখানে ওদের হৃদয় ঝর্ণার মতো, ওদের হৃদয়ে ঝর্ণার জলের মতো শব্দ করে না, সরবতের মতো স্তম্ভ, এই তার কবিতা দেখলেই বোঝা যায়। আরো যদি আমরা একটু দেখি, এই 3টা লাইনের কবিতা দিল, তারপর বলেছে জাপানি পাঠকের মনটা চোখে ভরা, পুরনো পুকুর মানসিক পরিতত্ত্ব নিস্তব্ধ অন্ধকার, তার মধ্যে একটা ব্যাং লাফিয়ে শব্দটি পড়তে শব্দ হলো, শোনা গেল এতে কিছু বোঝা যাবে না অন্যরকম। এই পুরনো পুকুরের ছবিটা কিভাবে মনের মধ্যে এঁকে নিতে হবে সেগুলা কেবল ইশারা দিয়ে বলে, ইশারা করে দিলে এদের মধ্যে একেবারে অনাবশ্যক। দেখুন যে পয়েন্টগুলো আমরা অপশনে পেয়েছিলাম তার মধ্যে বাকি কোনো অপশন কিন্তু আমাদের মিলছে না, কিন্তু এই যে ইশারা কিওয়ার্ডটা আমরা এখানে পেয়েছি, তাই কোথাও না কোথাও এখানে ইশারাটাই হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কারণ বাকি অপশনগুলো আমরা কবিতা সম্বন্ধে সবগুলা পড়েছি, সঙ্গীত প্রধান, কল্পনা প্রধান, চিত্র প্রধান, এইগুলো আমরা পাইনি, কিন্তু ইশারামূলক কবিতাটা লিখছেন, এটা হচ্ছে কারেক্ট আনসার। তো আমার মনে হয় প্রশ্নে একটু ব্যতিক্রম ছিল, এখানে হওয়া উচিত ছিল নিচের কোনটা সত্য, হয়তো ভুলবশত টাইপিং মিস্টেকে কোনটা সত্য নয় হয়ে গেছে আমার যতটুকু ধারণা। তো এই ক্ষেত্রে এখানে ইশারামূলক কবিতা লেখেন, এটা কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট আনসার। যেন অফিসিয়াল আনসার কিন্তু অপশন নাম্বার 3টা দেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্নের সাথে বাকিগুলো আমরা মিল দেখতে পাচ্ছি না, যেহেতু কবিতা সঙ্গীত চিত্র প্রদান এই সবগুলো আমরা কিন্তু কখনো আমরা পাইনি কোনো অপশন। এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 3, এটা আপনারা দেখে নেবেন। প্রদত্ত গদ্যাংশটির মূল বৈশিষ্ট্য কি? জাপানি কবিতার পাঠকদের বৈশিষ্ট্য, জাপানের যানবাহন, জাপানি কবিতা, না জাপানি মানসিকতার বিশ্লেষণ। দেখুন এখানে কবিতাটা আপনার যদি একটু পড়ি তাহলে দেখবেন কারেক্ট আনসার হবে জাপানিদের মানসিকতার বিশ্লেষণ বর্ণনা। আমি একটু পড়ে দেখাচ্ছি আপনাদের কবিতাটা, দুঃখিত গল্পটা যদি একটু পড়ি। এখানে একটা জিনিস আমার পথে ঘাটে চোখে পড়ে, রাস্তায় কোনো লোকের ভিড় নেই, একেবারে গোলমাল নেই, এরা যেন চেঁচাতে জানে না, লোকে বলে জাপানের ছেলেরা শুদ্ধ কাঁদে না, আমি এ পর্যন্ত কোনো ছেলেকে কাঁদতে দেখিনি, পথে মোটরে করে যাবার সময় মাঝে মাঝে যেমন ঠেলা গাড়ি প্রভৃতি বাধা হয়ে আসে, সেখানে মোটরের চালক শান্তভাবে অপেক্ষা করে, গাল দেয় না, হাঁকাহাঁকি করে না, পথের ঘাটে একটা বাইসাইকেল মোটরের উপর এসে একবার উপক্রম করলেও আমাদের দেশের চালক যদি এই অবস্থায় থাকতো তাহলে বাইসাইকেল আরোহীকে অনাবশ্য গাল করে দিত, কিন্তু এই লোকটা ভ্রুক্ষেপ মাত্র করলো না। অর্থাৎ এখানে এই যে জাপানি মানুষের বা জাপানি ছেলেদের বা জাপানি মানুষের এখানে এই যে মানসিকতার এখানে বিশ্লেষণ করা হয়েছিল, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। জাপানিদের শক্তির মূল কারণ কি? যে একটু আগে বললাম যে জাপানিরা কি করে অনর্থক তারা শক্তি নষ্ট করে না, প্রাণ শক্তির অনর্থক অপচয় না করা, তারা প্রাণ শক্তির অনর্থক অপচয় করে না, যার কারণে তাদের এই যে আগে পেছিয়ে আমরা পড়লাম, যার কারণে তাদের পরবর্তী সময় তাদের শক্তিরও কোনো অভাব হয় না, তাই না? তো এই একটা পেসেজ থেকেই বেশ কয়েকটা প্রশ্ন ছিল আমরা দেখলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, পরবর্তী প্রশ্নটা কি হবে আমরা একবার দেখে নেই, 129 থেকে, তাই না? তো এবার এটা দেখতে গেলেও আমাদের সেই একই রকম আমরা চলে যাব ভাই প্যাসেজে। ভোগাকরণ, দুঃখিত ভোগোপকরণ, ভোগোপকরণ মানে ভোগ প্লাস উপকরণ, যাকে আমরা বলতে পারি ভোগ প্লাস উপকরণ। তো এখানে দেখি গ, গ মানে কি স্যার? ও, আর এখানে কি স্যার? ও। ও প্লাস ও দুটাই কিন্তু স্বরসন্ধি, স্বরবর্ণ, তাই এক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হয়ে যাবে আমাদের স্বরসন্ধি ইজ দ্য রাইট আনসার। সুখের সবচেয়ে ঊর্ধ্ব রেখাকে নামিয়ে আনতে হবে সর্বনিম্নে, সর্বনিম্নে পদটি কোন কারক? যদি বলি কোথায় নামিয়ে আনতে হবে, কোথায় নামিয়ে আনতে হবে, কারেক্ট আনসার সর্বনিম্নে। কোথায় আনতে হবে? সর্বনিম্নে আনতে হবে। তো আমরা কোথায় দিয়ে এখানে প্রশ্ন করলাম, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তার কারণ হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, প্রদত্ত গদ্যাংশটির মূল বাণী কি?
ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ ঈশ্বর আস্বাদন, চিত্র বিক্ষেপ, কষ্ট সহিষ্ণুতা না ইন্দ্রিয় সংযম? কারেক্ট আনসার কি হবে? যেতে হবে প্যাসেজে। এই দেখুন, তপস্যার প্রথম কথাই হচ্ছে ইন্দ্রিয় সংযম। তপস্যার মাধ্যমে ভগবান লাভ করা যায়, ঈশ্বর লাভ করা যায়, এটা আমরা পরবর্তীতে পাবো। এখানে লেখা আছে, আমি পড়ছি না সময় নষ্ট না করে। তো তপস্যার প্রথম কথাই হচ্ছে ইন্দ্রিয় সংযম। তাই এই ক্ষেত্রে এখানে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে স্যার? ইন্দ্রিয় সংযম এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। যেমন পরিপুতিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি এসে বিলীন হয়ে যায়, তেমনি যার মধ্যে, ওহো যেমন তেমন, আরে ভাই আর আমি কি দেখবো, বাক্য যা আছে আমি দেখার দরকার নাই, যেমন তেমন রয়েছে, সুতরাং জটিল বাক্য। যারা আমার কনসেপ্ট ক্লাসগুলো দেখেছেন বাক্যের বাংলা গ্রামারের, তারা অবশ্যই বুঝতে পারছেন যে বাক্য দেখা মাত্র কি করে কারেক্ট আনসার আমরা করতে পারি, তাই না? তারপর হচ্ছে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ কাকে বলা হয়? তো এখানে আমরা একটু যদি অপশনে যাই, দুঃখিত, একটু যদি আমরা এখানে যাই কি হবে? যিনি সকল বিষয়ে মমত্ব শূন্য, যিনি সকল বিষয়ে মমত্ব শূন্য, যার মধ্যে কোনো মমত্ব নাই, জিরো। শুভ বিষয়ের প্রাপ্তিতে সন্তোষ এবং অশুভ প্রাপ্তিতে, ভালো ব্যাপার বা খারাপ ব্যাপার হোক, তিনি কখনো অসন্তোষ ব্যক্ত করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। তো যার মধ্যে মমত্ব শূন্য থাকবে, জিরো মমত্ব থাকবে, ভালো খারাপ সব দিকে তার কিছু যায় আসে না। এই দেখুন, যিনি প্রাপ্তি অপ্রাপ্তির ঊর্ধ্বে মমত্ব শূন্য হৃদয়ের অধিকারী, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নিচের কোন বিবৃতিটি সত্য? দেখি, আস্বাদ উপভোগ ঈশ্বর প্রাপ্তির চরম পন্থা, অপ্রাপ্তিতে যিনি অসন্তোষ ব্যক্ত করেন তিনি স্থিতপ্রজ্ঞ না ভাই। তপস্যার মাধ্যমে কঠিন সহন শক্তি স্বাভাবিক সহজ হয়ে যায়। তারপর হচ্ছে তপস্যার মাধ্যমে স্বাভাবিক সহন শক্তিটাও কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা যদি দেখি, এখানে আমরা যদি যাই, এই দেখুন, সহন শক্তি বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থা আসবে যখন কষ্ট সহিষ্ণুতা অতি স্বাভাবিক হয়ে যায়। আর এই দুঃখ কষ্ট অত্যাচার সহ্য করার নামই হচ্ছে তপস্যা। আর এই তপস্যা করতে করতে এমন এক সময় আসে যখন কষ্ট সহিষ্ণুতা আমাদের কাছে কি হয়ে যায়? সহজ এবং স্বাভাবিক হয়ে যায়। তো এই অপশনটা কোথায় যাচ্ছে স্যার? এই দেখুন, তপস্যার কারণে কঠোর সহন শক্তিটাও কি হয়ে যায়? সহজ স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, গদ্যাংশ অনুযায়ী সাধারণ ব্যক্তি এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে তারতম্যের মাপকাঠি কি? তো যদি দেখি আমরা এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির, এই দেখুন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অবস্থা লাভ করেন প্রয়োজন সীমাহীন ও সহিষ্ণুতা। তো সীমাহীন সহিষ্ণুতা এখানে কোথায় রয়েছে? সীমাহীন নেই। তো সীমাহীন মানে চূড়ান্ত, অনেক বেশি। সীমাহীন মানে অনেক বেশি, তার একটা মানে কি বলবো, সমার্থক শব্দ বলতে পারি, চূড়ান্ত। তো চূড়ান্ত সহিষ্ণুতা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই ছিল দুটা প্যাসেজ আমরা খুব সহজে দেখলাম। এবার প্যাডাগজির প্রশ্নগুলো আপনারা সলভ করুন খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে, খুব তাড়াতাড়ি আমরা প্যাডাগজির প্রশ্নটা গুলো সলভ করবো আপনাদেরকে সাথে নিয়ে। শিশুদের গল্প বলার ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? গল্প শোনা শিশুদের সহায়তা করে। গল্প শোনা শিশুদের কিসের সহায়তা করে? 136 যদি আমরা দেখি, সমস্যার সমাধানে দক্ষতার বিকাশ করে, জীবনে অনুসরণযোগ্য নৈতিক মূল্যবোধ শিখতে, আর নতুন শব্দ গঠন। আচ্ছা, ছোট শিশুরা তারা সমস্যার সমাধান করতে পারে, শব্দ ভান্ডার করতে পারে, বাক্য লিখতে পারে, কিন্তু ছোট শিশুরা জীবনে তাদের নতুন নৈতিক মূল্যবোধ শিখতে তারা গল্প শুনে না। কারণ হচ্ছে ছোট শিশুরা তারা আমি যখন গল্প শোনাই তখন গল্পের মাধ্যমে তারা ওই যে নৈতিকতা জিনিসটা তারা কিন্তু এই সময় ঠিক করতে পারে না। তো এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়? তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2 সত্য নয় ইজ দ্য রাইট আনসার। চলো 137 যদি আমরা দেখি, একজন শিক্ষক অধ্যায়ের একটি উপযুক্ত একটি ভিডিও দেখালেন। শিক্ষক কি করলেন? একটা বিষয় তিনি পড়াবেন, এই বিষয়ে ছাত্রদের তিনি ভিডিও দেখলেন এবং ভিডিও কেন্দ্রিক একটি যুগ্ম কার্য প্রক্রিয়ার পরিকল্পনা করলেন, যে ভিডিও রিলেটেড তিনি ক্লাসটা করাবেন। এই যুগ্ম কার্য প্রক্রিয়ার উদ্দেশ্য হলো ছাত্রদের উৎসাহিত করা। কিসে উৎসাহিত করা স্যার? 137 শিক্ষকদের স্বতন্ত্রভাবে কাজ করতে, ভাষা সচেতনতার বিকাশে, নিজের কাজের মূল্যায়নে, না দ্রুত তাল মিলিয়ে কাজ করতে। এখানে শিক্ষক ভিডিও দেখলেন এবং ভিডিও কেন্দ্রিক একটা কাজ করলেন। এখানে শিক্ষক তার মতো করে কাজ করছেন, এই জন্য বলা হচ্ছে শিক্ষকের স্বতন্ত্রভাবে কাজ করা। এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার।
একগুচ্ছ ছোট গল্প এবং অন্যান্য বর্ণনামূলক রচনা ভাষা শিক্ষণের সহায়ক পাঠ হিসেবে নির্ণয় করা হয়। একগুচ্ছ ছোট গল্প বা অন্যান্য যেগুলা বর্ণনামূলক রচনা রয়েছে সেগুলা ভাষা শিক্ষণে সহায়ক পাঠ হিসাবে নির্ধারিত করা হয়। সহায়ক পাঠের মুখ্য উদ্দেশ্য কি? সহায়ক পাঠের মুখ্য উদ্দেশ্যগুলা কি? 138 আমরা একগুচ্ছ ছোট গল্প, অনেকগুলা ছোট গল্প আমরা পাঠ করি। তো গল্পগুলো আমরা কেন পড়ি স্যার? 138 গল্পগুলো আমরা পড়ি আনন্দ লাভের জন্য। আর আনন্দ লাভের জন্য যে পড়া হয়, মজার পড়া হয়, আনন্দ লাভের জন্য যে গল্পগুলো পড়ি এগুলাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং বা বিস্তৃত পঠন। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 2। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক ছাত্রদেরকে গল্প লেখার একটি কার্য প্রদান করলেন। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তিনি ছাত্রদের গল্প লেখার জন্য একটা কার্য দিলেন যে তোমরা গল্প লেখো। যখন ছাত্ররা গল্পটি লিখলো তখন শিক্ষক ক্লাসে পায়চারি করে কে ভুল করেছে বা কে নতুন শব্দ জিজ্ঞাসা করছে সে ব্যাপারে তিনি সাহায্য করলেন। শিক্ষকের ভূমিকা কি? এখানে শিক্ষক কি করছেন? গল্প লেখার কাজ দিলেন, তখন তিনি ক্লাসে হাঁটা শুরু করলেন যে কে ভুল করেছে, কে নতুন শব্দ জিজ্ঞাসা করেছে, এই ব্যাপারে তিনি সাহায্য করতে চাইলেন। তো এখানে শিক্ষকের ভূমিকা কি? 139 এখানে শিক্ষকের ভূমিকা এজ এ ফ্যাসিলিটেটর ও হিসাবে তিনি কাজ করবেন, এজ এ সহায়কারী হিসাবে কাজ করবেন। নিচের কোনটি ভাষা শিক্ষকের প্রথম দায়িত্ব বা প্রাথমিক দায়িত্ব যদি আমরা বলি? 140 কি হবে? আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করুন। 140 কোনটি ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের দল ভাগ করা, শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা, শিক্ষার্থীদের সংযোগকারী প্রয়োজনগুলি শনাক্তকরণ করা, শিক্ষণের জন্য বিষয় নির্বাচন করা। 140 তো এখানে কোথাও না কোথাও আমরা যদি দেখি কারেক্ট আনসার অপশন নাম্বার 3, কারণ হচ্ছে শিক্ষার্থীর প্রয়োজনেই তো শিক্ষক, শিক্ষার্থীর প্রয়োজনেই তো শিক্ষক ভাই। শিক্ষার্থীর যেগুলা নিড রয়েছে এগুলা পূরণ করার জন্যই তো শিক্ষক রয়েছেন, তাই না? তো শিক্ষার্থীর সংযোগকারী যে প্রয়োজনগুলি রয়েছে এগুলা শনাক্তকরণ করা এবং সেই প্রয়োজনগুলি পূরণ করে দেওয়া, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর 141 কেবল একটি শব্দের সঠিক উচ্চারণের চাইতে পঠন অধিক। কোয়েশ্চন নাম্বার 141 কেবলমাত্র একটা শব্দের উচ্চারণের চাইতে পঠন কিন্তু অনেক বড়, যেটা আমরা বলতে পারি একটা শব্দের উচ্চারণের চাইতে পঠনটা অনেক বড়, এটাও কারেক্ট। পঠন হলো অর্থ উদ্ধার বা ডিকোডিং, এটাও কারেক্ট। কিন্তু এখানে দেখি আমরা উচ্চারণের উপর প্রভাব করা হয়েছে এবং এখানে পঠনের বা ডিকোডিং এর উপর মানে মূল প্রভাব করা হয়েছে। সুতরাং দুটাই ঠিক, কিন্তু এটা আরেকটা সঠিক ব্যাখ্যা নয়। সুতরাং অপশন নাম্বার 4, কারণ হচ্ছে এখানে শব্দের উপর ডিপেন্ড করা হয়েছে, শব্দের সঠিক উচ্চারণের উপর নিয়ে বেশি কথা বলা হয়েছে, আর এখানে পঠন বা ডিকোডিং নিয়ে কথা বলা হয়েছে। ইন দ্য মেইন সেন্স যদি আমরা 1 নম্বরে দেখি তো ডিকোডিং নিয়ে আমরা কোনো কথা দেখব না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। 141 ভাষা শিক্ষণের নিচের কোনটি একটি ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা? ভাষা শিক্ষণের দিক দিয়ে নিচের কোনটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা যদি দেখি? ভাষা শিক্ষণের সংযোগকারী প্রক্রিয়া গুরুত্ব দেওয়া উচিত। 142 এটা তো দিতে হবে স্যার। বাস্তব পরিস্থিতি করতে হবে। প্রথম ভাষা শিক্ষণে বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু বাচনের চাইতে লিখনে বেশি গুরুত্ব দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল ধারণা। কারণ হচ্ছে আমরা একীকরণ পদ্ধতিতে বা ইন্টিগ্রেশন পদ্ধতিতে আমরা শেখাই, যেখানে এল এস আর ডাব্লিউ আমাদের একসঙ্গে যেতে হয়, কাউকে বড় কাউকে ছোট হিসাবে দেখা যায় না। এখানে কিন্তু বাচনের চাইতে লিখনকে বড় ভাই এবং বাচনকে ছোট ভাই হিসাবে দেখা হয়েছে, কিন্তু আসলে বড় ভাই ছোট ভাই বলে কিছু না, সবগুলোই যমজ ভাই। মনে রাখবেন এল এস আর ডাব্লিউ চারটা হচ্ছে যমজ ভাই, একসঙ্গে যেতে হবে। নিচের কোনটি ভাষা অর্জনের আচরণবাদ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয়? আচরণবাদ বিহেভিয়ারালিস্টের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। কোয়েশ্চন নাম্বার 143 যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি হবে? 143 আচরণবাদ তথ্যের সঙ্গে সম্পর্কিত নয়, কি হবে স্যার? 143 এটা হবে দেখুন সোশিয়াল ইন্টারাকশন। সোশিয়াল কথাটা কে বলেছিলেন? সামাজিক কথাটা বাইগোডস্কি বলেছিলেন, এবং আমরা জানি যে বাইগোডস্কি কিন্তু আচরণবাদ নয়, আচরণবাদী মানে তাত্ত্বিক নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে সামাজিক সংযোগ সংসাধন। শিশুদের উন্মোচিত হওয়া এবং মনোযোগী হওয়া উচিত কখন? 144 কি হবে স্যার?
প্রথম বয়স থেকে বিবিধ মৌখিক ভাষায়, প্রথম বয়স থেকে বিবিধ লিখিত ভাষায়, প্রথম বয়স থেকে 2টা মৌখিক ভাষায় আর 2টা লিখিত ভাষায়। দেখুন লিখিত ভাষায় তো কখনো হবে না, কারণ সবসময় শিশুদেরকে আমরা প্রথমে যদি লিখিত ভাষায় নেই তাহলে হবে না, আর 2টা মৌখিক ভাষায় নিলে চলবে না, বিবিধ মৌখিক ভাষায় নিতে হবে, যেহেতু আমাদের মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিকতা রয়েছে। তো সেই মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিকতার দিক দিয়ে লক্ষ্য যদি করি, তাহলে প্রথম বয়স থেকে বিবিধ মৌলিক ভাষায় হবে কারেক্ট আনসার। আরেকটা অ্যাজারশন রিজন আমাদের সামনে, কোয়েশ্চন নাম্বার 145। প্রাথমিক সাক্ষরতায় লিখনের চাইতে শুরুতে চিত্রাঙ্কনকে মান্যতা দেওয়া হবে, রাইট ভাই। প্রাথমিক যে সাক্ষরতা বা ইমার্জেন্ট লিটারেসিতে আমরা লিখনের শুরুতে চিত্রাঙ্কন দিয়ে শুরু করি, যেটাকে বলা হয় স্ক্রিবলিং। চিত্রগুলি হচ্ছে সংকেত এবং অর্থ বহন করে, চিত্রটা অনেক সংকেত এবং অনেক অর্থ বহন করে, আপনার কাছে সেই অর্থের কোনো মানে হয় না, কিন্তু এই চিত্রগুলোও কিন্তু যে অঙ্কন করছে বা যে ছাত্র যে শিশু অঙ্কন করছে তার কাছে কিন্তু তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং এখানেও চিত্রাঙ্কন, এখানেও চিত্রের উপরে বেশি প্রভাব করা হয়েছে, দুটাই সত্য, একটি আর একটি সঠিক ব্যাখ্যা। তো 145 এর 3 হবে কারেক্ট আনসার, 3 সঠিক ব্যাখ্যা, অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। 146। একটি ভাষা শিক্ষা কার্যে 146 আমাদের সামনে আছে। একটি ভাষা শিক্ষণ কার্যে একজন শিক্ষক ছাত্রদের মিশ্র দক্ষতা ভিত্তিক দল গঠন করলেন, মানে তিনি যখন দলটা গঠন করলেন তখন মিশ্র দক্ষতা সম্পন্ন দল গঠন করলেন, এবং এইভাবেই করা উচিত, যেটা মনে করা যাচ্ছে, যেটা মিশ্র দক্ষতা, একই দক্ষতা সম্পন্ন শিশুদের নিয়ে গঠন করা উচিত নয় দল, মিশ্র দক্ষতাকে নিয়ে দল গঠন করা উচিত। এই মিশ্র দক্ষতামূলক দলটি তৈরি করা হয় কিসের মাধ্যমে? একে অপরকে উৎসাহিত করার জন্য। দুর্বল ছাত্রদের শনাক্তকরণ করা হয় না স্যার, এখানে মনে রাখবেন। 146। শিক্ষকদের কর্মভার ভাগ করে নেওয়ার কারণ তিনি সকলের প্রতি মনোযোগ দিতে পারেন না। না ভাই, এটা তো নেগেটিভ ওয়ার্ড, শিক্ষক তো সকলকে মনোযোগ দিতে হবে, এটা তো ভুল। স্বাধীন প্রকাশের জন্য চাপ সৃষ্টিতে, না ছাত্রদের উপর আমরা চাপ সৃষ্টি করি না, তার মানে অপশন নাম্বার 1 ছাত্রদের একে অপরকে উৎসাহিত করা, এটা হবে কারেক্ট আনসার। তারপর আমরা যাই 147 কোয়েশ্চনে। 147, ছাত্র দ্বারা পঠিত একটি গল্প তার নিজের শব্দ ব্যবহার করে পুনরায় বলা, এটা কিসের মূল্যায়ন? অর্থাৎ ছাত্র একটা নিজে গল্প সে ব্যবহার করলো, সে একটা গল্প শুনলো, তারপর সেই গল্পটা সে তার নিজের ভাষায় আবার বললো, এটা কিসের মূল্যায়ন হবে? উপলব্ধি, স্মৃতি, নাকি সঠিকতা, না সাবলীলতা? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আন্ডারস্ট্যান্ডিং। 147, সে বুঝতে পেরেছে, আর যার কারণে সে বলেছে, সুতরাং উপলব্ধি ইজ দ্য রাইট আনসার। সে উপলব্ধি করতে পেরেছে, ভালো করে বুঝতে পেরেছে, তার মিনিং গুলো সে বুঝেছে, যার কারণে সে আপনার উত্তর দিতে পেরেছে, সুতরাং উপলব্ধি হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। সংশোধনমূলক শিখন প্রক্রিয়ার একটি আবশ্যিক অংশ। 148। সংশোধনমূলক শিখন হচ্ছে শিখন প্রক্রিয়ার একটি আবশ্যিক অংশ, এটা কারেক্ট ভাই, এত কারেক্ট, এ ইজ রাইট। এবার 8টা আমরা দেখি, খ কি বলেছে তার কারণ হিসাবে। সংশোধনমূলক শিখন হলো ভাষার যে বিষয়গুলি ঠিকমতো শিখেনি সেগুলি পুনরায় শেখানো, একই পদ্ধতি গ্রহণ প্রয়োজনীয় নয়, এটাও তো বঢ়িয়া ভাই, যে জিনিসগুলো শিখেনি তাকে শেখাতে হবে এবং একই পদ্ধতি গ্রহণ না করলেও চলবে। তো কারেক্ট আনসার হচ্ছে 148, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ক এবং খ দুটাই সঠিক, এ এবং বি এর সঠিক ব্যাখ্যা অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ন্যূনতম যুগল বা মিনিমাল পেয়ার অভ্যাস কিসের বিকাশের ফলদায়ক পদ্ধতি? মিনিমাল পেয়ার অভ্যাস কিসের বিকাশের ফলদায়ক পদ্ধতি? 149। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে শব্দ তালিকা। মিনিমাল পেয়ারের মাধ্যমে আমরা কি করি? শব্দ তালিকা হয়ে যায়। গঠনমূলক স্তরে শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সবচেয়ে ভালোভাবে শেখে। গঠনমূলক স্তরে শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সবচেয়ে ভালো শিখবে কিসের মাধ্যমে? ঘরের ভাষায়, ইংরেজি ভাষায়, সরকারি ভাষায়, না নির্দেশগত ভাষায়? আমরা জানি ফাউন্ডেশনাল স্টেজে আমাদের প্রত্যেক শিশুকে কি করতে হয় স্যার, সেটা এনইপি বলুন, এনইপি 2020 বলুন, এনসিএফ 2005 বলুন,
তারপর আরটি অ্যাক্ট বলুন, যাই বলুন না কেন, সবাই বলেছে শিশুকে নিজের ঘরের ভাষা কিংবা মাতৃভাষা তাকে শেখাতে হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন। পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে আপনারা সহজ গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন, এবং সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলেও আপনারা প্রত্যেকদিন লাইভ ক্লাস দেখতে পাচ্ছেন, দুপুরবেলা হয় প্রত্যেকদিন। তো সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন দুপুরবেলা আমাদের লাইভ ক্লাস হচ্ছে, আপনারা আমাদের ক্লাসে জয়েন করতে পারেন। তো সৃজন গুরুজি ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো সেকেন্ড চ্যানেলের। তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।